স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ভালো আছেন আপনারা? জি স্যার। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি ভালো আছি। কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি যদি কেউ আসে। আজকে আমরা হচ্ছে শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো আছে সেগুলোর ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে টেস্টে যেরকম প্রশ্ন আসতে পারে এরকম একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এবং পরীক্ষায় এটি ব্যবহার করবে, প্রয়োগ করতে পারবে। আজকে আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে গিয়ে ছবিতে দেখছি লাভ এবং ক্ষতি দুটি। অর্থাৎ প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে তখন ঝুঁকির ভিত্তিতে তার লাভও হতে পারে আবার লসও হতে পারে। লাভ এবং লস দুটিকে মাথায় রেখে আমরা যে কর্মকাণ্ড করব সেটা অবশ্যই কি হবে, বৈধ এবং রাষ্ট্রীয় এবং ধর্মীয়ভাবে বৈধ হইতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হচ্ছে কি উৎপাদন করবে, বন্টন করবে অথবা সহায়ক কার্যাবলীতে অন্তর্ভুক্ত থাকবে, এটা হচ্ছে কি ব্যবসা। তারপর যেটা হচ্ছে কি প্রতিটি প্রতিষ্ঠান যখন ব্যবসা পরিচালনা করে তখন বছর শেষে জানতে চায় যে তার নিট মুনাফা কত হয়েছে, বা মোট লাভ কত হয়েছে, তার পরিচালন মুনাফা কত, মালিকের দাবি কত, তারপরে মালিকেরা শর্ত কত, তারপরে হচ্ছে গিয়ে চলতি সম্পদ কত, চলতি দায় কত, স্থায়ী সম্পত্তি কিরকম, ইত্যাদি জিনিস। তো এখন যেটা হচ্ছে মুনাফা জাতীয় খতিয়ান উদ্বৃত্ত সমূহ দ্বারা প্রতিষ্ঠানে কি নিরূপণ করা হয়? এনিওয়ান? মুনাফা জাতীয় খতিয়ানের উদ্বৃত্ত আয় দ্বারা, ব্যয়। অর্থাৎ আমরা যে রেয়া মিল প্রস্তুত করে থাকি খতিয়ান উদ্বৃত্ত দিয়ে, সেই রেয়া মিল থেকে আমরা মুনাফা জাতীয় লেনদেন গুলো দ্বারা কি নির্ণয় করি? কেউ কি বলতে পারবে? স্যার আয় ব্যয়। সরি, বুঝতে পারিনি। আয় ব্যয়। আয় ব্যয়, হ্যাঁ, মানে মোট মুনাফা নির্ণয় করে থাকি বা নিট মুনাফা নির্ণয় করে থাকি। ধন্যবাদ। তারপরে প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠান বছর শেষে কি জানতে চায়? আমি যদিও বলে ফেলেছি, দেখি ধরতে পারছেন কিনা। প্রতিটি লাভ প্রতিষ্ঠান, ক্ষতির পরিমাণ। হ্যাঁ, এবং আর্থিক অবস্থা জানতে চায়, দায় দেনার পরিমাণ জানতে চায়। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা হচ্ছে কি দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, আর্থিক অবস্থা বিবরণী বা আর্থিক বিবরণী। তাহলে আমরা একটু পড়ে নেই। প্রত্যেক ব্যবসায় নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর দুইটি প্রধান লক্ষ্য থাকে। কয়টি প্রধান লক্ষ্য থাকে স্যার? দুইটি। একটি হচ্ছে নির্দিষ্ট সময়কালে, আমার হিসাবকালে, যেটা হচ্ছে একটা হচ্ছে আর্থিক বছর, একটা হচ্ছে কর বছর। আমরা আর্থিক বছর নিয়ে আলোচনা করব। সে আর্থিক বছরে কি হচ্ছে, আমরা
আর্থিক ফলাফল নির্ণয় করব। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট তারিখে যে আর্থিক বছরটা আছে সেই নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, দেনা অর্থাৎ A=L+E এর পরিমাণ আমরা নির্ণয় করি। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। আর সম্পদ, দায়, দেনার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় আর্থিক অবস্থা বিবরণী। এটা উদ্বৃত্তপত্র নামেও পরিচিত। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। আপনারা এই ব্যাপারে যথেষ্ট জানেন আশা করি। নবম শ্রেণীতে আপনারা অধ্যয়ন করেছেন। এখন এই অধ্যায়ে আপনারা কি শিখবেন? এই অধ্যায়ে হচ্ছে আপনারা আর্থিক বিবরণীর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে সক্ষম হবেন। বিশেষ করে টেস্ট পরীক্ষা যদি হয়ে থাকে আপনাদের, সেই টেস্ট পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডের প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়ে থাকে। আপনারা যদি একটা সাল শেষ করে দেখবেন যে পরবর্তীতে রিপিট হয় বারবার, কিন্তু স্কুলের যে টেস্ট পরীক্ষাগুলো হয়ে থাকে এগুলো সাধারণত রিপিট হয় না এবং জটিল হওয়ার চেষ্টা করা হয়। তো প্রথমে আমরা একটা রেয়ামিল দেখে নেই। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি করার পরে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এটা সলিউশন করার। তো এখানে দেখতেছি 31 ডিসেম্বর তারিখে রেয়ামিলটা নিম্নরূপ দেওয়া আছে। সেটা হচ্ছে কি, প্রথমে ক্রয় বিক্রয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, কুরিন দেওয়া আছে, প্রাপ্য হিসাব, প্রদ হিসাব, মজুরি, বহি পরিবহন, শিক্ষানবিশ সালামি, মনিহারি, বেতন, 10% বিনিয়োগ, তারপর হচ্ছে অফিস খরচাবলী দেওয়া আছে, শুল্ক, আমদানি রপ্তানি কিছুই বলে নাই, ফেরত দেওয়া আছে, কমিশন দেওয়া আছে, উত্তোলন এবং মূলধন দেওয়া আছে। তারপর হচ্ছে কি সমন্বয় সমূহের মধ্যে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 31/12/2019-এ, এটার মূল্য দেওয়া আছে 20,000 টাকা। অফিস খরচ অপরিশোধিত মানে কি, এটার অর্থ কি স্যার? অফিস খরচ অপরিশোধিত এটার অর্থটা কি? স্যার বাকি আছে, বাকি আছে মানে বকেয়া আছে। ভেরি গুড। তারপর হচ্ছে অব্যবহৃত মনিহারি হচ্ছে কি 400 টাকা দেওয়া আছে। অগ্রিম বেতন 2200 টাকা দেওয়া আছে। আপনার করণীয়ের মধ্যে প্রথমটা হচ্ছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করবে। তাহলে সম্পদ সমূহ রেয়ামিলে কোন দিকে থাকে স্যার? ডেবিট। ডেবিট দিকে থাকে। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে কি আমরা তাহলে এখান থেকে বের করব। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের জন্য মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। তাহলে প্রশ্নে এটা হচ্ছে কত? 1 নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনশট দিয়েছেন। জি জি স্যার। স্যার। ওকে, অথবা আপনারা চাইলে এটা এই স্লাইডটা নামায় নিতে পারেন। আমি আপনাদের ইমোতে লিংক দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে রাখবেন। আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম লিংকটা, যাতে করে আপনারা স্যার ডাউনলোড এটা করে কোন প্রশ্ন? খাতা লিখতে পারেন। জি স্যার। এটা কোন প্রশ্ন, মানে কোন বোর্ডের বা কোন স্কুলের? স্যার এটা বোর্ড না স্যার, এটা স্কুলের প্রশ্ন আর কি, মানে টেস্টের জন্য আর কি। জি স্যার। না স্যার, আগে একবার লিংক দিছিলেন যে, তাই বললাম। স্যার আগেগুলো তো বোর্ড ছিল, এটা বোর্ড না। ঠিক আছে, ও মানে আপনাদের টেস্টের জন্য তৈরি করা আর কি। যাক, টেস্ট পরীক্ষা এখনো হয় নাই, দেখা যাক কি হয়। আহ তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কি, আমরা এখান থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি পাশে। আমরা চলতি সম্পদের পরিমাণ বের করব, বিবরণ টাকা। তো দেখেন ডেবিট দিকে কি আছে এখানে। প্রথমে দেখেন প্রাপ্য হিসাব দেওয়া আছে 15,000 টাকা। এই যে 4 নম্বরে প্রাপ্য হিসাব 15,000 টাকা। তারপরে অনাদায়ী বিনিয়োগের সুদ দেওয়া আছে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে না এখানে, 10% বিনিয়োগ। এটাকে বলা হয় গুপ্ত সমন্বয়। এখানে যদিও 4টা সমন্বয় দেওয়া আছে সমন্বয় সমূহের মধ্যে, কিন্তু এই যে 10% বিনিয়োগ এটাকে গুপ্ত সমন্বয় বলে। পরীক্ষার সময় এগুলো আপনি খেয়াল রাখবেন, এগুলোর পরিমাণ আরো বাড়তে পারে। ঠিক আছে, এখানে যদিও 10% বিনিয়োগের পাশাপাশি ঋণপত্র দেওয়া হয় না, পরীক্ষায় ঋণপত্র পাবেন। পাশাপাশি বিজ্ঞাপনের পাশে ব্যাকেট পাবেন। ব্যাকেট আপনাদের পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য যদি হয়ে থাকে আপনারা এগুলো পেয়ে থাকবেন। গুপ্ত সমন্বয় আমরা 5টার বেশি দেব, সরি, সমন্বয় সমূহ 5টার বেশি দেবো না, তবে গুপ্ত সমন্বয় 3-4টা পাবেন আপনারা আপনাদের টেস্ট পরীক্ষা হলে। তো এই গুপ্ত সমন্বয় করার সময় আপনি যখন প্রশ্ন পাবেন, এই সমন্বয়গুলো এখানে দাগায় নেবেন পেন্সিল দিয়ে। ঠিক আছে, টান দিয়ে নেবেন। আর গুপ্ত সমন্বয়গুলোর পাশে লিখবেন গুপ্ত। ঠিক আছে, তাহলে আপনার আর ভুল হবে না।
আপনি সমন্বয়গুলো ক্লিয়ারলি দিতে পারবেন, কিন্তু গুপ্ত সমন্বয়টা একটু ঝামেলা হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, যেহেতু সমন্বয়ের মধ্যে বিনিয়োগের সুদের ব্যাপারে কোনো কিছু বলা নাই আমাদেরকে, তাহলে আমরা ধরে নেব যে এই পুরোটা সুদই হচ্ছে কি বকেয়া রয়েছে। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করেন স্যার, বিনিয়োগের পাশে কোনো তারিখ নেই, কিচ্ছু নেই। কোনো তারিখ আছে? না স্যার। এনিওয়ান? বিনিয়োগের পাশে কি কোনো তারিখ আছে? না স্যার। নাই। তাহলে এটা এই ক্ষেত্রে আমি যদিও পূর্ণ বছর ধরেছি, আপনি অর্ধ বছর ধরতে পারবেন অথবা বছরের শেষে ধরতে পারবেন, যেহেতু তারিখ নাই। তবে যা লেখেন না কেন আপনাকে অবশ্যই নোট দিতে হবে, পদটিকা বা টিকা দিবেন। আমি কি বুঝাতে পারছি স্যার? জি স্যার, মানে স্যার যতটুকু ইচ্ছে অতটুকু ভরা যাবে। স্যার আপনি একটু স্ক্রিনটা সামনে নেন না, আমি আপনার কথা খুব কম শুনতেছি। স্যার মানে যেটা ইচ্ছে সেটাই দেওয়া যাবে, হ্যাঁ মানে যেই সময়। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে লিখবেন, এই যে আমি যখন বিনিয়োগের অনাদায়ী সুদ লিখেছি না, এখন আপনি যদি ডিসেম্বরের 31 তারিখ ধরেন, যেহেতু তারিখ দেওয়া নাই, বুঝেন ক্রিটিক্যাল জিনিসটা বুঝেন। এখানে বিনিয়োগ লেখা আছে 10% বিনিয়োগ, কোনো তারিখ নাই, কিচ্ছু নাই। এটা কবে বিনিয়োগ করছে আমি কিছু জানি না। এখন এটা সম্পূর্ণ আপনার এক্তেরভুক্ত, এটা কি আপনি অর্ধ বছর ধরবেন নাকি পূর্ণ বছর ধরবেন নাকি ধরবেন না। আপনি তাহলে কি করবেন, লিখবেন যে এই ক্ষেত্রে আমি কি ধরছি, পুরা বছর ধরছি। আপনি যদি অর্ধেক বছর দেখেন যে ধরে নেওয়া হলো যে এটি বছরের মাঝামাঝি সময়ে বিনিয়োগ করা হলো, তাহলে কি হবে, এটারে 12 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ দিবেন। আর আপনি চাইলে লিখতে পারেন যে আহ, বিনিয়োগ বছর শেষে করা হয়েছে বলে ধরে নেওয়া হলো। তাহলে তিনোটা উত্তরই রাইট। তাহলে উত্তর কিন্তু 3 রকম আসবে। দেখেন, একটা গুপ্ত সমন্বয়ে জি তারিখ স্যার। দেওয়ার না থাকার কারণে কিন্তু 3 জন স্টুডেন্টের 3 মতবাদের কারণে 3 রকম উত্তর আসবে। তিনজনই কিন্তু রাইট। ঠিক আছে স্যার? জি স্যার। আর সাধারণত আমরা কি ধরে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হয় যে এটা পূর্ণ বছর। তবে যাই করেন না কেন, অবশ্যই টিকা দিয়ে আপনি এটাকে সঠিক করে নেবেন। তারপরে আসলে দেখি মজুত পণ্য, এটা দেওয়া আছে কোথায়, সমন্বয় 1 নম্বর সমন্বয় দেওয়া আছে। মজুত পণ্য 31/12/2019, 20,000 টাকা। তারপরে হচ্ছে অব্যবহৃত মণিহারি সমন্বয় দেওয়া আছে 4,400 টাকা। তারপর অগ্রিম বেতন দেওয়া হয়েছে, এটা সম্পদ। তাহলে খরচের অগ্রিম হচ্ছে সম্পদ, আর আহ, খরচের বকেয়া হচ্ছে দায়। তাহলে আমরা যেহেতু খরচটা অগ্রিম দিয়েছি, এটা আমাদের চলতি সম্পদ। তাহলে অগ্রিম বেতন হচ্ছে কত, 2,200 টাকা। তাহলে টোটাল যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 40,500 টাকা। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। এরপরে আপনারা হচ্ছে অঙ্ক ঘর করে ফেলেন যে এন্টারপ্রাইজ এর বিশদ বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ঘর করবেন আপনারা। যেহেতু এটা আপনি একটা পার্ট করতেছেন, ঠিক আছে স্যার? আপনি এখানে বিশদ আয় বিবরণীর পাশে কি লিখবেন, আংশিক লিখতে পারেন। কি লিখতে পারেন স্যার? আংশিক, কিন্তু কেন আংশিক। স্যার? হ্যাঁ, তাহলে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি আমি এখানে লিখি নাই, আপনি লিখবেন, যেহেতু একটা পার্ট করতেছেন, এই জন্য হচ্ছে কি ও মানে স্যার আংশিক অর্ধেক লিখবেন। করতেছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, অর্ধেক করতেছে, একটা অংশ করতেছে, এই জন্য লিখবেন আংশিক। অনেক ক্ষেত্রে পরীক্ষায় শুধুমাত্র পরিচালন মুনাফাটা চাইবে, সেক্ষেত্রে আপনাকে আংশিক শব্দটা উল্লেখ করতে হবে, করলে ভালো। ঠিক আছে? না হলে স্যারে এখানে চাইলে কিছু করতে পারে, ঠিক আছে, নাম্বার কম দিতে পারে। তো প্রথমে আমরা দেখি যে বিশদ আয় বিবরণীর মোট মুনাফা অংশের প্রথম দাখিলের নাম হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে ক্যারির দিকে থাকে। তাহলে প্রথমে দেওয়া আছে 92,500 টাকা। তো আমরা দেখবো যে এখানে ফেরত লেখা আছে, 13 নম্বরে ফেরত দেওয়া আছে। তাহলে এখানে ফেরতের ক্ষেত্রে আন্ত ফেরত, বহি ফেরত বা ক্রয় বিক্রয় ফেরত কিছুই লেখে নাই। তাহলে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তো ডেবিটে করে যে ফেরতটা আছে এটাই হচ্ছে বিক্রয় ফেরত। এতটুকু বুঝেছেন? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমরা এখান থেকে ফেরত বাদ দেবো, বিক্রয় থেকে ফেরত বাদ দেবো। আপনি চাইলে এটাকে প্রথম কলমে দিতে পারেন অথবা দ্বিতীয় কলমে দিতে পারেন, অথবা প্রথম কলমে দিয়ে টান দিয়ে দ্বিতীয় কলমে দিবেন, তারপর সেখানে আবার নিচে কাটা দরকার নেই, নিচে টান দিয়ে তারপর থার্ড কলমে নিয়ে যাবে, কোনো আপত্তি নেই। বুঝতে পেরেছি স্যার? জি সাধারণত স্যার। সবগুলো সমন্বয় কিন্তু প্রথম কলমে লেখ করা হয়। এই জন্য যেহেতু এখানে যোগ বিয়োগ আছে,
আপনি চাইলে প্রথম কলমে লিখতে পারেন, কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে এই টাকাটা যে 92,000 টাকা দ্বিতীয় কলমে লিখবেন, তার নিচে টান দিয়ে আবার তৃতীয় কলমে নিয়ে যাবেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। তারপর হচ্ছে কি, যেহেতু এখানে বিক্রয় মূল্যে পণ্য বিতরণ বা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বা অলিখিত ফেরত কিছুই নাই, আছে কিছু? বা অলিখিত ক্রয়, এরকম কোনো সমন্বয় আমরা পাইনি। আপনাদের পরীক্ষায় থাকতে পারে। আমি কি কি বলছি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকবে, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ থাকবে আপনাদের পরীক্ষা। আপনারা চাইলে নোট লিখতে পারেন, অথবা অলিখিত বিক্রয় থাকতে পারে বা অলিখিত বিক্রয় ফেরতও থাকতে পারে। আচ্ছা, তারপরে যেহেতু বিক্রয়ের সাথে আর কিছু নাই, তাহলে 92,000 টাকা হচ্ছে নিট বিক্রয়। আপনারা চাইলে এখানে স্টার চিহ্ন দিয়ে লিখতে পারেন নিট বিক্রয়, আপনার ইচ্ছা। না লিখলে কোনো সমস্যা নাই। আর যারা আহ, যেহেতু 90 আপনাদের করা হয়েছে নতুন করে, 90 থেকে 100 A+, তো সেক্ষেত্রে আপনারা চাইলে দিতে পারেন। আপনাদেরকে গ্রেডিং সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছিল, আপনাদেরকে আগে জানানো হয়েছে। তো যারা জি একটু স্যার ভালো রেজাল্ট বললেন। করতে চান, যদি পরীক্ষা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে স্টার চিহ্ন দিয়ে লিখবেন যে নিট বিক্রয়। যেহেতু তারা, আমি মনে করি যে সবাই A+ পেতে চান 90 এর উপরে, তাদের জন্য বলবো যে আপনারা এটা দেখাবেন নিট বিক্রয়। তারপর হচ্ছে বিক্রয় থেকে বাদ যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা আপনারা আবার একাদশ অধ্যায়ে করেছিলেন উৎপাদন ব্যয় বিবরণী থেকে। তো ওটার সাথে একটু ডিফারেন্ট আছে। এক্ষেত্রে কি লিখবেন? বিক্রিত পণ্যের ব্যয় হেডিং দিবেন। আপনারা অবশ্যই এটা নীল কলম ব্যবহার করবেন। তারপর হচ্ছে কি লিখবেন? প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম দাখিলের নাম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এটাকে সরাসরি সেকেন্ড কলামে নিয়ে যাবেন। যদি সমন্বয়ে বলা থাকে যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মণিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে বাদ দিয়ে নেবেন প্রথম কলামে দিয়ে। কি কি সমস্যা হতে পারে আমি কিন্তু সব বলে দিচ্ছি। আপনাদের যদি পরীক্ষা হয় তাহলে এগুলো আপনার চোখের সামনে দেখতে পাবেন। যদি পরীক্ষার সমন্বয় দেওয়া থাকে যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মণিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে বাদ দিয়ে নেবেন। যেহেতু আমাদের এই অঙ্কে নাই, সেহেতু আমরা সরাসরি সেকেন্ড কলমে নিয়ে যাব। তারপর হচ্ছে কি, ক্রয় লিখবো। ক্রয় হচ্ছে ডেবিট দিকে 40,000 টাকা, এবং এটার সাথে কি আছে? ফেরত আছে। তাহলে ফেরতের পরিমাণ হচ্ছে কত? ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে এই 13 নাম্বার দেখেন, ক্রমিক নম্বর 13তে যে ফেরত আছে 4,000, সরি এখানে 4,000 টাকা দেবো, হ্যাঁ 4,000 টাকা। এটা হচ্ছে কি ফেরত দেবেন 36,000 টাকা। তারপরে এখানে আর কিছু নাই, ক্রয় মূল্যে পণ্য উত্তোলনও নাই, ক্রয় মূল্যে পণ্য বিতরণও নাই, বা অলিখিত ফেরতও নাই, বা অলিখিত ক্রয়ও নাই। তাহলে এটাই হচ্ছে নিট ক্রয়। আপনারা একটু দেখাই দিবেন, আর নিচে লিখে এখানে স্টার চিহ্ন দিয়ে লেখাবেন নিট ক্রয়। তারপর মজুরি আসবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 5 নম্বর ক্রমিকে 4,000 টাকা। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কারেকশন করে দেব। একটু ওয়েট করেন, আমি কারেকশন করে দিচ্ছি। ওরা ঠিক আছে। হ্যাঁ, মজুরি হচ্ছে কত স্যার? মজুরি হচ্ছে 4,000 টাকা। তারপরে দেখেন শুল্ক দেওয়া আছে। শুল্ক এক্ষেত্রে আমদানি রপ্তানি কিছুই বলা নাই। যদি কিছু না বলে আপনি এটাকে কি করবেন? আমদানি শুল্ক ধরে বিক্রিত পণ্যের মধ্যে দেবেন। আর যদি কেউ মনে করেন না আমি এখানে দেব না, তাহলে কি করবেন? নোট দিতে হবে। বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। Okay. তাহলে এটাকে আমি আমদানি শুল্ক ধরে আমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। তাহলে টোটাল আমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য বের হয়েছে 60,400 টাকা। আর এখান থেকে বাদ যাবে হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেটা সমন্বয় 1 নম্বরে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে এটা বাদ দেব। তাহলে কি বের হবে? বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করেছি, কত টাকার পণ্য বিক্রি করেছি? 92,000 টাকা পণ্য বিক্রি করেছি। এর জন্য আমাকে পরিশোধ করা লাগছে 40,400 টাকা। তাহলে কি বের হবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে মোট মুনাফা। এটা কি বুঝতে কঠিন হয়েছে স্যার? না স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে বলেন, বা মতামত আছে কিনা? এনিওয়ান? স্যার, শুধু শুল্ক আছে, এটা আবার বুঝে দিন। যদি শুধু শুল্ক থাকে, আপনি এটাকে আমদানি শুল্ক ধরে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করবেন।
আপনি চাইলে এটাকে রপ্তানি শুল্ক মনে করে পরিচালন ব্যয় দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টিকা দিতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে আমদানি শুল্ক রপ্তানি শুল্ক কিছুই বলে নাই, সেহেতু আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, তবে আপনাকে সবকিছু কি করতে হবে, টিকা দিয়ে জায়েজ করে নিতে হবে। তো ঠিক আছে? টিকেটটা কিভাবে দিবে স্যার একটু বলুন। যে শুল্ককে এখানে লিখবেন যে আমদানি শুল্ক ধরা হলো, আর যখন এখানে দিবেন না পরিচালন ব্যয় লিখবেন শুল্ক, তারপর দিবেন রপ্তানি শুল্ক ধরা হলো, এই পাশে দিয়ে দিবেন নীল কলম দিয়ে। পাশে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলে হবে না? স্যার যদি আপনি বিষয়টা বলতে পারবেন বললেন না যে যে কোনটা স্যার ভুল, যেমন আমদানি আমরা শুল্ক জানি নেই। কি অনেকে আছে হাত বাইরে, আমরা বেঁধে নাভির উপরে বাঁধি, অনেকে বুকে বাঁধি, অনেকে হাত ছেড়ে দেয়, তাই না? এই সবগুলো কিন্তু হাদিসে আছে, আপনি কোন রেফারেন্সে করতেছেন এটা আপনাকে উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। হ্যাঁ, আপনাকে ওই স্যার যদি স্যার কারণটা উল্লেখ বিক্রিত করতে হবে। পণ্যের ব্যয়তে স্যার শুল্ক আমদানি শুল্কটা লিখি। এমন ক্লাস করতেছি না। হ্যাঁ বলেন, আমদানি শুল্ক কি হয়েছে স্যার? স্যার যদি আমদানি শুল্ক মানে বিক্রিত পণ্যের ব্যয় আমদানি শুল্ক লিখি তাহলে পরিচালন ব্যয় আমদানি শুল্ক লেখা যাবে না, না না না, নাকি রপ্তানি পরিচালন ব্যয় লিখবো? আমদানি শুল্ক লেখা যাবে না, ওটা রপ্তানি শুল্ক হবে, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে শুধু শুল্ক দেওয়া আছে, আমদানি রপ্তানি কিছুই বলে নাই। এই জন্য এটাকে আমরা আমদানি শুল্ক ধরে বিক্রিত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আপনি চাইলে এটাকে পরিচালন ব্যয়ের মধ্যে নিতে পারেন, তবে লিখতে হবে কি রপ্তানি শুল্ক ধরা হলো। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, আমরা তাহলে তারপরের পার্টে চলে যাই। এরপরে আমরা আরেকটা বিষয় বিবরণী গড় করব। এখানে আপনারা আংশিক লিখবেন, যেহেতু নিট লাভ অংশ বের করতে বলছে, যে পরিচালন মুনাফা শুধু একটা পার্ট বের করতে বলছে, নিট লাভ বের করতে বলা নাই, বলছে শুধু পরিচালন মুনাফা বের করতে। তাহলে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে এই অংশটুকু হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য আয় অন্যান্য ব্যয় যোগ করা লাগবে। তাহলে আমরা ঘরে করে ফেলি বিবরণ টাকাঘর তিনটা। এই টাকাঘর তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে খসড়া মানে রাফ, তারপরটা বিশদ টাকা, তারপরটা হচ্ছে নিট টাকা। এটা তো আপনারা জানেন তাই না? তিনটা টাকা যে লিখি আমরা, এটা রহস্য হচ্ছে এটা। তো প্রথমে আমরা লিখবো কি মোট মুনাফা, স্টার চিহ্ন দিয়ে লিখবো খ থেকে পাই, যেহেতু প্রশ্নে কিছু উল্লেখ করা নাই তাহলে আমরা অবশ্যই খ থেকে লিখবো। তাহলে ৫১,৬০০ টাকা। তারপর লিখবো বিয়োগ বা বাদ, আপনারা যেটা সুবিধা মনে করেন। পরিচালন ব্যয় আন্ডারলাইন করবেন নীল কলম দিয়ে। বেতন লিখবেন, পরিচালন ব্যয়ের প্রথম দাখিলা হচ্ছে বেতন, তাহলে এটাকে প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, আর ভুলে গেলে সেটা আলাদা হিসাব। তাহলে বেতন আছে কোথায়, ৯ নম্বর ক্রমিকে দেওয়া আছে বেতন ১৮,৫০০ টাকা। সেখান থেকে বিয়োগ দেবেন কি, এই যে আমাদের সমন্বয় দেওয়া আছে, কি দেওয়া আছে, ৪ নম্বর সমন্বয় দেওয়া আছে অগ্রিম বেতন ২,২০০ টাকা। তাহলে এটা আপনি বাদ দিবেন, যেহেতু অগ্রিম আছে, এটা আপনার এই বছরের খরচ না, তাহলে আমরা এখানে শুধুমাত্র এই বছরের খরচগুলো করে থাকি, এই জন্য আগামী বছরের যে খরচ আছে সেটা এই বছর থেকে বাদ দিবে। তাহলে বেতন বাবদ এই বছর খরচ হয়েছে ১৬,৩০০ টাকা। তারপর হচ্ছে কুরিন লিখবো, কুরিনের ব্যাপারে সমন্বয়ে কিছু বলে নাই, আপনাদের পরীক্ষায় এরকম থাকবে। জি স্যার, আরেকবার বলেন স্যার, বুঝিনি। কুরিন কি ডেবিট? জি, কুরিন ডেবিট। কুরিনটার আরেকটা নাম হচ্ছে কি অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা। ঠিক আছে, কুরিনের নাম হচ্ছে তিনটা। তাহলে কুরিনটা হচ্ছে ডেবিটের ঘরে দেওয়া আছে ৬,০০০ টাকা, আমরা লিখে ফেললাম, যেহেতু এটার সাথে কোনো সমন্বয় নাই। পরীক্ষায় কি ধরনের সমন্বয় পাবেন, সমন্বয়তে পাবেন যে দেনাদারের এত টাকা আদায় যোগ্য নয়, তাহলে নতুন কুরিন যোগ করবেন। তারপরে বলা থাকবে যে অবশিষ্ট দেনাদারের উপরে কুরিন সঞ্চিতি ধরতে হবে, তাহলে ধরবেন। আবার যদি বলে বাট্টা সঞ্চিতি ধরবেন, তাহলে সেটাও ধরবেন। তারপর যদি কি থাকে, কুরিন সঞ্চিতি রেয়ামিলে থাকে, সেটা বাদ দেবে। যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে নাই, আপনারা এটা টেস্টে পাবেন, যতটুকু কঠিন করা যায় আর কি, শিখে রাখেন, ইন্টারে গেলে কাজে লাগবে। তাহলে কুরিনের সাথে যে সমন্বয় আসে চারটা, সেই সমন্বয়টা আমরা যেহেতু এখানে নাই, আমরা সরাসরি কুরিনটাকে লিখে ফেললাম ৬,০০০ টাকা। তারপর দেখেন বহি পরিবহন দেওয়া আছে, কোথায় দেওয়া আছে দেখেন দেখি, ৬ নম্বর ক্রমিকে দেওয়া আছে বহি পরিবহন ৩,৫০০ টাকা। এখন দেখেন যদি এখানে কি থাকতো, শুধু পরিবহন থাকতো, তাহলে আমরা এটাকে বিক্রিত পণ্যের ব্যয় লিখতে পারতাম, পরিচালন ব্যয় লিখতে পারতাম। যেহেতু বহি পরিবহন দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে বিক্রয় পরিবহন, অর্থাৎ ব্যবসায় সুনামের জন্য, সুনাম বৃদ্ধি করার জন্য আপনার বিক্রয়কৃত পণ্যটা আপনি
গ্রাহকের ঠিকানায় পৌঁছা দিলেন, এই জন্য আপনাকে যে ব্যয় দেওয়া লাগছে এটাকে আপনি পরিচালন ব্যয় দিলেন। তো এটা লিখলেন বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। তারপরে কি আছে, মণিহারি আছে 8 নম্বরে 3000 টাকা। এর সাথে সমন্বয় আছে, কি সমন্বয় আছে, যে অব্যবহৃত মণিহারি 400 টাকা। তাহলে এটা রয়ে গেছে, আপনি আগামী বছর ব্যবহার করতে পারবেন, কাগজ, কালি, কার্বন এগুলো। তাহলে এটা বাদ দিবেন। তাহলে এই বছর খরচ হয়েছে 2600 টাকা। এরপর আছে অফিস খরচাবলী 11 নম্বর ক্রমিকে 7500 টাকা। এর সাথে সমন্বয় হচ্ছে কি আছে, যে অফিস খরচ অপরিশোধিত মানে বাকি আছে, বকেয়া আছে, তাহলে বকেয়া যোগ করবেন। তাহলে কত আসলো, 8000 টাকা আসলো। এরপরে কমিশন দেওয়া আছে, দেখেন কমিশন ডেবিটটা হচ্ছে প্রদত্ত কমিশন, ক্রেডিটটা হচ্ছে প্রাপ্ত কমিশন। আপনি চাইলে এখানে লিখতে পারেন প্রাপ্ত কমিশন, কোনো আপত্তি নাই, অথবা কমিশন লিখে সরাসরি টাকা লিখতে পারেন। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এখন যোগ করব, যোগ করলে কত আসে, যা আসবে ক্যালকুলেটরে 36,900 টাকা। সেখান থেকে মোট মুনাফা থেকে এটা বাদ দেব, তাহলে আমাদের পরিচালন মুনাফা বের হয়ে যাবে। পরিচালন মুনাফা হচ্ছে কত, 14,700 টাকা। এর পরবর্তী পার্টগুলো হচ্ছে কি, যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয়, বিয়োগ অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। সেগুলোর মধ্যে বিনিয়োগ আসবে, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুদ থাকলে সেগুলো আসবে, ঋণপত্রের সুদ থাকলে সেগুলো আসবে। যেহেতু নাই, আমাদের অঙ্ক এখানে শেষ। এখন বলেন এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? না স্যার। Okay. তাহলে এখন বাড়ির কাজটা করে ফেলবো আমরা। আপনাদের একটা ছোট্ট বাড়ির কাজ দেবো, আপনারা একটু অবশ্যই প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। তো প্রথমে আমরা একটা নৈমিত্তিক গুলো দেখে নেই, দুইটা নৈমিত্তিক দেখাবো। প্রত্যেক বছরের ব্যবসায় সঠিক আর্থিক চিত্র পেতে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করতে হয় বলেন দেখি? অনেকগুলো নীতি আছে। দুতরফা দাখিলা। নীতি বলেছে স্যার, হিসাব বিজ্ঞান নীতি, যেমন রক্ষণশীল নীতি আছে, বস্তুনিষ্ঠ নীতি আছে, সামঞ্জস্যতার নীতি আছে, ক্রয় মূল্য নীতি আছে, আছে না এরকম অনেকগুলো, বকেয়া ধারণা, অগ্রিম ধারণা। এর মধ্যে প্রত্যেক বছরের সঠিক আর্থিক চিত্র পেতে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করবে? অনেকগুলো। রক্ষণশীলতার নীতি। রক্ষণশীল তো হচ্ছে গিয়ে আপনি যখন আপনি স্যার সামঞ্জস্য সম্ভাব্য আয় ধরবেন না, সামঞ্জস্য। কিন্তু সম্ভাব্য ব্যয় ধরবেন, এটা হচ্ছে রক্ষণশীল নীতি। ব্যবসায়িক সত্তা। ব্যবসায়ী সত্তা নীতি হচ্ছে মালিক থেকে প্রতিষ্ঠানে, মানে মালিক প্রতিষ্ঠান থেকে আলাদা, এটা হচ্ছে ব্যবসায়ী সত্তা নীতি। আরটা হচ্ছে কি, ব্যবসা আজীবন চলবে যদি বিলোপ সাধন না হয় বা মালিকরা বন্ধ করে না দেয়। তাহলে আর থাকে দুইটা, সামঞ্জস্যতার নীতি আর বস্তুনিষ্ঠতার নীতি। এই দুইটার মধ্যে কোনটাকে বাছা নেবে? 50-50। সামঞ্জস্যতা নীতি। হ্যাঁ স্যার, সামঞ্জস্যতা নীতি। সামঞ্জস্যতার নীতি। ওকে, ঠিক আছে, আপনি রাইট। সামঞ্জস্যতার নীতি হচ্ছে কি, প্রতি বছর একই নীতি অনুসরণ করবে, নীতি চেঞ্জ করা যাবে না। জি স্যার, সামঞ্জস্য বজায় রাখে। ওকে, হ্যাঁ এটাই, থ্যাংক ইউ আপনাকে। তারপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য আয় সমূহ, মানে আয় হিসাবভুক্ত করতে কোনটির প্রয়োজন? আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য আয়, যে আয়টা আপনি পাবেন ভবিষ্যতে, এখনো পান নাই, মানে কারো কাজ করে দিয়েছেন কিন্তু সে টাকাটা দেননি, এইটা আপনি দেনাদার বা অন্তর্ভুক্তির কুড়ি। কোনটার প্রয়োজন হবে? খতিয়ান মুক্ত করবেন, সমন্বয় দাখিলা প্রদান করবেন, কার্যবতা দিবেন, না সমাপনী দাখিলা দিবেন? সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা দিবেন। ভেরি গুড, ওকে, ধন্যবাদ। এখন আসলে আমরা বাড়ির কাজ করব। বাড়ির কাজটা আপনাদের বাসায় দেব, আপনারা আমাকে যেভাবে হোক এটা সেন্ড করবেন, আর হয় ইমুতে, আর না হয় আপনারা ফেসবুকে, যে যেভাবে যুক্ত আছেন আমাকে অবশ্য পাঠাবেন। প্রশ্নটা একটু উঠাই নেন, আমি কিন্তু এটা রিপিট করব না, ঠিক আছে? আমি তার পরের প্রশ্ন চলে যাব, এটা কিন্তু আমি আপনাদেরকে করাই দেব না। স্যার প্রায় এরকম একটা অঙ্ক বইয়েও আছে। বই আছে? প্রায় স্যার, মানে কিছু কিছু মিলে। হ্যাঁ, সবগুলো লেখা তো একই, কিন্তু একটু কোথাও, এই যে এখানে 4 বছর জায়গায় 3 বছর পাবেন, 6 বছর পাবেন, তারিখগুলো একটু উল্টাপাল্টা হবে, দেখছেন এখানে কিছু জিনিস, জি স্যার, ওটাই বললাম। যেটা আপনাকে, মানে এখানে সব লেখাগুলো তো একই, বেশি তো উল্টাপাল্টা হবে না, কিন্তু হচ্ছে তারিখগুলো, এই যে সমন্বয়গুলো একটু উলট পালট করে দেবে, আর কিছু না। যেমন 18 অবচয় বইতে 2% আছে, আপনাকে এখানে 5% দিল। অলিখিত ধারে বিক্রয় 20,000 টাকার জায়গায় 2,000 টাকা দিল। আপনি কি এটা স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। ওকে, জি স্যার।
ওকে, আশা করি বাড়ির কাজটা করবেন এবং জমা দিবেন সঠিক সময়ে, আপনার জন্য ভালো হবে, আপনি শিখতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে আমাকে জানাবেন। আপনাদের নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার। মঙ্গলবার। ওকে, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে কামনায়। আরেকটা কথা হচ্ছে কি, করোনা যেহেতু দ্বিতীয় ঢেউ আসতেছে, ইদানিং মাইকে অ্যানাউন্স শুনতেছি আমরা, আপনারা সাবধান জি থাকবেন। স্যার, আইসাও করছে বলতে পারে। হ্যাঁ, আহ, অপ্রয়োজনে বের হবেন না, আর স্বাস্থ্যবিধি মানবেন। সামাজিক দূরত্ব বজায় রাখার দরকার নাই, ব্যক্তিক দূরত্ব বজায় রাখেন, ঠিক আছে? বেসামাজিক হলে সমস্যা আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আপনাদের সুস্বাস্থ্য আসসালামু কামনায়। আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।